আচ্ছা, যাত্রাবাড়ির একটা আলোচিত ঘটনা যে পুলিশকে ঝুলাইয়ে রাখা ইসের সাথে এটা আন্দোলনকারীরা করছে, এটা আপনার কাছে কি তথ্য আছে? আসলে এটা কারা করেছিল? যাত্রাবাড়ি আন্দোলনটা মূলত মাদ্রাসার ছাত্ররাই জমিয়ে রেখেছে এবং মাদ্রাসার ছাত্ররা এই আন্দোলনের একটা রিজার্ভ ফোর্স ছিল। সর্বপ্রথম অনলাইনে এই জুলাই আন্দোলনকে জালেমের বিরুদ্ধে মাজলুমের জিহাদ বলে আমি প্রথম ঘোষণা দিয়েছিলাম। তারা 3 জনই স্পটে। 5 আগস্টই যাত্রাবাড়ি এরিয়ায় 52 জন শহীদ হয়েছে। একটা বা দুইটার সময় দেশ স্বাধীনের ঘোষণা হয়েছে, যাত্রাবাড়ি কিন্তু স্বাধীন হয়। ইসলামী আন্দোলনকে যেই ধরনের প্রলোভন দেখানো হয় বা দেওয়া হয়, যে প্রস্তাব, এই প্রস্তাব অন্য যে কোনো দলকে দিলে তারা মানে কদমমুচি করে এই প্রস্তাবগুলো গ্রহণ করে। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের আরেকটি নতুন পডকাস্টে। আপনাদের সঙ্গে আছি আমি বদরুল আলম নাবিল। আমার সঙ্গে আছেন একজন বিশেষ মেহমান, তিনি হচ্ছেন মুফতি হাবিবুর রহমান মেজবা। তার অনেক পরিচয়, মূল পরিচয় আজকে যে বিষয় নিয়ে আমরা আলাপ করব, জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান 2 বছর আগে 24-এর, সেই অভ্যুত্থানের অন্যতম মুখ। বিশেষ করে আমরা রাজধানী ঢাকার যে অঞ্চলটা সবচেয়ে অগ্নিগর্ভ ছিল, যাত্রাবাড়ি, শনিয়াকড়া, এই অঞ্চলের উনি দায়িত্ব পালন করেছেন, ওইখানে নেতৃত্ব দিয়েছেন। এবং আমরা জানি যে ওই অঞ্চলে মাদ্রাসা শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় অবস্থান করেছিল এবং তারা পুলিশকে প্রতিরোধ করেছিল। সেই সব দিনের ঘটনাগুলো আমরা হাবিবুর রহমান মেজবার কাছ থেকে জানবো। এর বাইরে তিনি এখন একজন উদ্যোক্তা হিসাবেও বেশ পরিচিত। সেসব বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। হাবিবুর রহমান মেজবা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তো আমরা 24 নিয়ে আলাপ করতে চাই আসলে। তো 24-এর সেই অগ্নিগর্ভ সময় আপনি যাত্রাবাড়ি এলাকায় ছিলেন এবং আপনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ওইখানে তো আপনার অনেক স্মৃতি আছে, সব আমরা শুনতে পারবো না। চুম্বক কয়েকটা ঘটনা এবং স্মৃতি, আপনার উপলব্ধির কথা যদি আমাদেরকে একটু জানান। এখানে একটা স্মৃতি যদি বলি, যখন নেট বন্ধ হয়েছিল তখন তো কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। আমি জুলাইয়ের 22 বা 23 তারিখ পর্যন্ত মূলত দেশের বাইরে ছিলাম, জি, ওমরার সফরে ছিলাম। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম চালাইছি। ওই সময়টায় দেশে যখন যোগাযোগ করতে পারছিলাম না এবং হঠাৎ কিছু সময় আসতো আবার চলে যেত। আমার বাড়ি তো কুয়াকাটায়। জি, ওখানে শুনলাম বিশাল হট্টগোল হয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। যাত্রাবাড়ির যেই পয়েন্টটাতে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে কিংবা পুলিশে আক্রমণ হয়েছে, ওখানেই আমার বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। জি। হঠাৎ একটা মেসেজ এলো যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে এবং আমাদের সাইনবোর্ডটা একটু মোটামুটি ভেঙে ফেলা হয়েছে টার্গেট ভিত্তিক। এটা আমি কি আওয়ামী লীগের লোকজন করছে? হ্যাঁ হ্যাঁ। তো তখন বেশি ভেঙে না পড়লেও এত দুশ্চিন্তাযুক্ত হয়ে পড়েছিলাম। এক তো দেশের বাইরে, দেশে কি হচ্ছে, পরিবার কেমন আছে, বন্ধুবান্ধব কেমন আছে, আমার ঢাকার অফিসে শুধু এমপ্লয়ি আছে যারা প্রশাসনিক এমপ্লয়ি 42 থেকে 45 জন, তাদের কি অবস্থা, এগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। এর মাঝে যখন দেশে আসব 22 বা 23 জুলাই, আমার এক্সাক্ট তারিখটা স্মরণ নাই, দেশ এয়ারপোর্টে নামার সাথে সাথে আমার কাছে খবর এলো আমি যেন বাড়িতে না যাই, কারণ আমার ছোট ভাইকে ডিবিতে ধরে নেওয়া হয়েছিল আমার খোঁজের জন্য। তবুও সাহস নিয়ে, বাবা ছিলেন সাথে, আমরা আরো লোকজন ছিলেন, এলাকায় গেলাম। এলাকায় যাওয়ার একদিন পরই ঢাকা থেকে আমার একেবারে কাছের সহকর্মী 2-3 জন কুয়াকাটা গিয়ে উঠলেন। কি ব্যাপার, ঢাকায় খুবই সমস্যা চলে, আমরা আসলে ঢাকায় থাকাটা রিস্ক করছি। এমন সময় এর 1-2 দিন পরেই আমাদের মহিপুর থানা থেকে ওই সময় যে ওসি ছিলেন, তাকে আমি ধন্যবাদ জানাই এখনো, উনি আমাকে ফোনে বললেন যে ভাই, আপনার হাতে আমি হাত করা পরাতে পারবো না, আপনাকে অ্যারেস্ট করতে পারবো না, আপনি যদি এলাকার থেকে দূরে সরেন তাহলে ভালো হয়। এরপরে চিন্তা করলাম, এর আগে একটা কথা বলি, আমি সর্বপ্রথম অনলাইনে এই জুলাই আন্দোলনকে জালেমের বিরুদ্ধে মাজলুমের জিহাদ বলে আমি প্রথম ঘোষণা দিয়েছিলাম। যখন থানা থেকে এটা বলল, আরো কিছু স্থানীয় নেতৃবৃন্দ আমাকে এটা বলেছে, তখনই সিদ্ধান্ত নিয়ে ঢাকা চলে আসি যে যা হয় রাজপথেই হবে। এরপর তো ঢাকা এলাম, আমরা যাত্রাবাড়ি থেকে পল্টন থেকে শাহবাগেও কয়েকবার গিয়েছি। তাছাড়াও আমি যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের, আমাদের শায়েখে চরমনাই কিংবা আমার দলীয়ভাবে দলীয় ব্যানারে পীর সাহেব চরমনাই ঐতিহাসিক একটি বক্তব্য দিয়েছিলেন, যেটা আপনারা প্রচার করেছেন, যারে ওই নরপিশাচ আমার সন্তানের বুকে কেন গুলি চালালি। তো আমরা দলীয়ভাবে কিংবা আমার ব্যক্তিগতভাবে আমরা 16 তারিখের পরে, যেদিন আবু সাইদকে শহীদ করা হয়েছে, এরপর থেকে আমরা
কন্টিনিউসলি আমরা আসলে মাঠে ছিলাম এবং ময়দানে ছিলাম। যাত্রাবাড়িতে শেষ দিনের একটা করুণ স্মৃতি আছে। যাত্রাবাড়িতে আমার মাদ্রাসাটাও ওই রোডেই, সাথেই, বিশ্ব রোডের সাথে। ওখান থেকে আমাকে আমাদের এক শিক্ষক মেসেজ দিলেন যে হুজুর, আমরা তো খুব রিস্কের মধ্যে আছি, কারণ আমাদের সামনে তখন ব্যাপারটা এমন ছিল, এখানে মানে এতটুকু পুলিশ, এখানে এখানে আছে আন্দোলনকারীরা, মাঝে অল্প একটু গ্যাপ, তো ওখানে আন্দোলনকারীরা বসে আছে। আন্দোলনকারীদের মধ্যে থেকে 3 জন যুবক পুলিশের সঙ্গে কথা বলতে গেছে যে আমরা বসে থাকবো, কোথাও যাব না, আমাদেরকে আপনারা ধাওয়া করেন না। একটু বলতে গেছে, কিন্তু পুলিশ তখন তাদের সাথে সৌজন্য আচরণ তো করেই নাই, বরং তাদেরকে ধাক্কা দিয়ে এখানে মানে গুলি করে তারা 3 জনই স্পট ডেড। এটা দেখে আমার মাদ্রাসার শিক্ষার্থীরা তারা যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়েছিল, ভয় পেয়েছিল। তো এই তো এরপরে যেটা হয়েছে, শেষ দিন একেবারে যখন সেনাবাহিনী ব্যারিকেড ছেড়ে দিচ্ছে আন্দোলনকারীদের জন্য, এর আগে আমি সহ আমাদের এলাকারও কয়েকজন ছোট ভাই ব্রাদার আমার সঙ্গে আন্দোলনে ছিল, তারা কুয়াকাটা থেকে আমার সঙ্গে আসছিল। ওরা সহ আমরা একটা পুলিশের গোলাগুলির ঘোলের ভিতরে পড়েছিলাম। হয়তো আল্লাহ হেফাজত করেছেন, গুলি আমাদের লাগেনি, কিন্তু আমরা একবারে মুখের সামনেই ছিলাম তখন। যখন সম্ভবত 12টা বা 11:30টার দিকে নেট ওপেন করে দেওয়া হয়েছিল, ব্রডব্যান্ড ওপেন করে দেওয়া হয়েছিল, এবং সেনাবাহিনী, আমরা নিউজে যখন দেখলাম যে সেনাবাহিনী ভাষণ দিবে, তখন আমরা এইটা ভাবছি যে ভাষণ তো জাতির উদ্দেশ্যে তো সেনাবাহিনী ভাষণ দেওয়ার কথা না, হয়তো 5 আগস্টের কথা বলছি। হ্যাঁ, পজিটিভ কোনো ব্যাপার হয়তো এখানে আছে। এছাড়াও 5 আগস্ট যদি বলি, একজাক্ট 5 আগস্টই যাত্রাবাড়ি এরিয়ায় 52 জন শহীদ হয়েছে, শুধু 5 আগস্ট আচ্ছা ওখানে। এবং মাদ্রাসার ছাত্রদের কথা যদি বলি, মাদ্রাসায় আপনার যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত অসংখ্য মাদ্রাসা আছে, বিশেষ করে বড় কয়েকটা মাদ্রাসা আছে, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদারীনগর মাদ্রাসা সহ অনেকগুলো মাদ্রাসা। এই ছাত্ররা যাত্রাবাড়ি আন্দোলনটা মূলত মাদ্রাসার ছাত্ররাই জমিয়ে রেখেছে, এবং মাদ্রাসার ছাত্ররা এই আন্দোলনের একটা রিজার্ভ ফোর্স ছিল। সর্বপ্রথম মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে সর্বপ্রথম আন্দোলনে নেমেছিল চরমনাই মাদ্রাসার ছাত্ররা। আপনারা দেখেছেন অনেকজন, এগুলো কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো সামনে এনেছিল তখন। আর যাত্রাবাড়িতে সব মাদ্রাসার ছাত্ররাই, যদিও কিছু রেস্ট্রিকশন ছিল প্রতিষ্ঠানগত, এটা থাকতেই পারে স্বাভাবিক, কারণ কি হয় না হয়, অন্যের সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের একটা জিম্মাদারি আছে, একটা দায়িত্ব আছে যে আপনার সন্তান আমার কাছে আছে, আমি তাদেরকে নামতে দিলাম, সে যদি সেখানে অ্যাসাল্ট হয় কিংবা শহীদই হয়ে যায়, তখন তো দায় কে নিবে, আপনিও তো আমাকে জবাবদিহি করবেন। এই হিসাবে প্রাতিষ্ঠানিক একটা রেস্ট্রিকশন থাকা স্বাভাবিক। তবুও ছাত্ররা নিজেদের যখন দেখলো যে আমাদের ছাত্র ভাইদেরকে এখানে আঘাত করা হচ্ছে, আহত করা হচ্ছে, হামলা করা হচ্ছে, নির্বিচারে গুলি করা হচ্ছে সামনে, একেবারে এমন না যে অনুপায় হয়ে গুলি করছে, নিরীহ মানুষ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গুলি করে দিচ্ছে। ইসলাম যেটা শেখায় মূলত, যে আমরা এই আন্দোলন, আমরা তো কোটার সাথে এখানে আমাদের কোনো ব্যাপার ছিল না, কোটা আন্দোলনের সাথে আমরা এটার সাথে যুক্ত হয়েছি তখন যখন দেখছি যে আসলে জুলুম হচ্ছে। এবং ইসলাম তো এটাই বলে, যখন কারো উপরে জুলুম হয় তোমরা মাজলুমের পাশে দাঁড়াও। এবং একটা জাতিগত সমস্যা, তাছাড়াও 17 বছর পর্যন্ত একটা জগদ্দল পাথরের মতো একটা জুলুম, এবং আমাদের বাক স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা কেড়ে নিয়ে আমাদেরকে যে একটা কি বলে ওটাকে, ফেসিবাদী স্টাইলে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল স্বাধীন দেশের ভিতরে, এটা থেকে সবাই মুক্তি পাওয়ার জন্যে উদ্গ্রীব ছিল বলে সবাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। 5 তারিখে 11টা 11:30 পর্যন্ত সাইনবোর্ড পর্যন্ত পুরো মহাসড়ক একদম ফাঁকা। এটা নিয়ে মানে আমরা খুবই ভীত সন্ত্রস্ত ছিলাম, যে আমার কিছু সহকর্মী এসে বলতেছে যে ভাই, আমরা তো মনে হয় শেষ হয়ে গেলাম আজকের পর। তো আজকে ওদিন তো আলোচনাটাই ছিল ঢাকামুখী লং মার্চ। হঠাৎ করে আমার এক সহকর্মী হাসিব, ও চিটাং রোড ওর বাসা, ও আমাকে একটা ভিডিও পাঠালো, এই 2 মিনিটের মাথায়, যখন দেখছি কোনো লোক নাই, এর ভিতরে পুরা লোকজন, আমার যে মার্কেটটা যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সাথে, এখানেই মূলত একেবারে কামান টামান নিয়ে পুলিশ প্রস্তুত ছিল। হ্যাঁ, এর ওদিকে যাচ্ছিল না, রায়ের বাড়ি দিয়ে আগাচ্ছিল না, ওখানে ছিল। হঠাৎ একেবারে লোকে লোকারণ্য, তিল ধারণের ঠাই ছিল না। তখন একটু মনে আশা হলো, আমরাও যুক্ত হয়ে নামলাম। এর মাঝেও আলেমরা বিভিন্ন সংগঠনের নামে, বিশেষ করে আমাদের বন্ধু বান্ধবরা মিলে শেষ দিকে একটা সাধারণ আলেম সমাজ নামে, মানে আমারও কিছু বলার আছে বা আমিও কিছু বলতে চাই নামে যে একটা হাইপ উঠিয়েছিল, এটাও এই আন্দোলনের জন্য অনেক কাজ করেছে। মোট কথা, সর্বদিক থেকে এই আন্দোলনকে মাদ্রাসার ছাত্ররা সাপোর্ট দিয়েছে। মাদ্রাসার ছাত্রদের মাঝে আমরা যদি শুধু কওমি বলি, কওমিতে 40 জনের উপরে শহীদ হয়েছে এই যাত্রাবাড়ি এলাকায়।
নাকি এটা টোটাল বাংলাদেশ? টোটাল বাংলাদেশে। হুম। এবং আরেকটা হিসাব আছে, আলেম ছাত্র মিলে ৮০ থেকে ৯২ জন আমাদের শহীদ হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। হুম। এখনো অনেকে আছে চিকিৎসাধীন বা অনেকে হিসাবের বাইরেও আছে এর মাঝে। কিন্তু মাদ্রাসাওয়ালারা বা মাদ্রাসার ছাত্র কিংবা আলেমরা এই আন্দোলন থেকে এই চেতনা বিক্রি করে কিছু পায়নি। পাওয়ার না, চেষ্টাও পাইতে করেনি। চায়নি। এটা তো আমরা তো আন্দোলনটা করেছি নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থ। এবং এটা যুগে যুগে হয়েছে। মাদ্রাসার ছাত্ররা দেশের জন্য, সমাজের জন্য কাজ করেছে, নিজেদের জীবন উৎসর্গ করেছে, কিন্তু প্রাপ্তির খাতায় তারা সবসময় শূন্য থাকে। যেটা রাষ্ট্র চিন্তা করা দরকার তাদেরকে নিয়ে, রাষ্ট্র সেই চিন্তা এবারও কি শূন্য? তাদেরকে নিয়ে, হ্যাঁ এবারও রাষ্ট্র তাদেরকে নিয়ে কোনো চিন্তা করেনি। আচ্ছা, যাত্রাবাড়ির একটা আলোচিত ঘটনা, যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে বা যারা বিতাড়িত তারা বলে থাকে যে পুলিশকে ঝুলাইয়ে রাখা ইসের সাথে এটা আন্দোলনকারীরা করছে, এটা আপনার কাছে কি তথ্য আছে? আসলে এটা কারা করেছিল? এখানে অনেক ঘটনাই তো পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে সরকার দলীয় লোকজনই অনেক অঘটন ঘটিয়ে আন্দোলনকারীদের উপরে চাপিয়ে দিয়েছে, এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার যে ব্যাপারগুলো, এগুলো তো অনেকগুলো এভাবে বের হয়েছে যে তৎকালীন ক্ষমতাসীন যারা ছিলেন তাদের ইন্ধনেই এগুলো হয়েছে, আন্দোলনকারীদের উপরে দায় চাপিয়ে দেওয়ার জন্য, যাতে আন্দোলনকারীরা এই দায় নিয়ে তারা একটু চুপসে যায় বা তাদেরকে দোষারোপ করে দমন করা যায়। যাত্রাবাড়ির এই ঘটনাকেও আমি ওইটাই মনে করি, কারণ যাত্রাবাড়ি অঞ্চলে যারা আন্দোলন করেছে অধিকাংশের সঙ্গে আমার পরিচয় আছে। এবং আমি যখন মাঠে ছিলাম, আমি এক্সাক্ট একদম যাত্রাবাড়ির মাঠে জুলাই শেষ দিক থেকে ছিলাম, মানে জুলাই 18 তারিখ থেকে না, এমনি তো অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় ছিলাম। মাঠে মাঠে ছিলাম তখন যারা যারা অনেককে চিনি না, কিন্তু তারাও একটা, তখন তো বেসিক্যালি কোনো আসলে আলাদা লিডার ছিল না সেখানে, এটা কোনো আন্দোলনই ছিল না, হয়তো শুধুমাত্র শাহবাগ হয়তো ছিল, কিন্তু যাত্রাবাড়ি অঞ্চলে বেসিক্যালি কোনো আলাদা নির্দিষ্ট কোনো লিডার ছিল না। যখন যে যাইতো পরিচিত হলে তার পরামর্শে তখন তারা সবাই আন্দোলনটা করতো, এরকম হতো। ওখানে যারা আন্দোলন করেছে তাদের মাঝে খুনের চিন্তা বা কাউকে খুন করে ফেলা এমন কোনো ব্যাপার ওখানে আসলে এই মানসিকতার কেউ ছিল না। আমি মনে করি এটাও দায় চাপানোর একটা অপপ্রয়াস। আপনি 5 তারিখে যে যাত্রাবাড়ি থানার সামনে এদিকে দেশ স্বাধীন হয়ে গেল, কিন্তু যাত্রাবাড়িতে কিন্তু আপনার সন্ধ্যা পর্যন্ত গোলাগুলি হয়েছে। ওই যে বললাম, শুধু 5 তারিখেই ওখানে 52 জন শহীদ হয়েছে যাত্রাবাড়ি এরিয়ায়। এটা তো ওই গোলাগুলি না হলে হতো না। এবং জোহরের দুপুরের পর থেকে ওখানে মানে গুলি করা হয়েছে। এটা যেমন মানুষ সৌদি আরবে গেলে রমজানে রোজাদারদের খেজুর হাদিয়া দেয়, রাস্তায় খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে গুলিগুলো এরকম ছিল, মানে যাকে পাইছে গুলি দিয়েছে, এরকম একটা ব্যাপার ওখানে ঘটছে। যাত্রাবাড়ির আন্দোলন যদিও আপনার 1টা বা 2টার সময় দেশ স্বাধীনের ঘোষণা হয়েছে মোটামুটি ভাবে, কিন্তু যাত্রাবাড়ি কিন্তু স্বাধীন হয় না। মুক্তিযুদ্ধের সময় এরকম ছিল যে স্বাধীন হয়ে গেছে, কিছু অঞ্চল এখনো বাকি ছিল। যাত্রাবাড়িটা এমন একটা, কিন্তু আবার এটাও তো বলা হয় যে 22-23 তারিখের পর থেকেই যাত্রাবাড়ি এলাকা আন্দোলনকারীদের দখলেই ছিল। হ্যাঁ, আন্দোলনকারীদের দখলে ছিল, কিন্তু আন্দোলনকারীদের দখলে আবার দমন পীড়নও এরকম হয়েছে। হ্যাঁ, এটাই, দখলে থাকার কারণেই তারা অ্যাকশনটা ওইভাবে নিছে, যার কারণে শহীদ। ওখানে কি হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ হয়েছে? হ্যাঁ, হেলিকপ্টার থেকেও হয়েছে। আচ্ছা, তো এই যে আমরা জুলাই অভ্যুত্থানের কথা, আমরা আপনাদের মানে মাদ্রাসা শিক্ষিতদের অনেক অবদান আছে, সে কথা আপনি বলছেন সবিস্তরে। তো এখন একটা রাজনৈতিক বিতর্ক সামনে আসছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে সরকার দলীয় অনেকেই বলছেন যে চরমোনাই আসলে আওয়ামী লীগের যে শাসন প্রলম্বিত হয়েছে 17 বছর তারা টিকেছিল, এটার দায় চরমোনাইয়ের উপরেও কেউ কেউ ফেলেছেন। আপনি কি মনে করেন, যেহেতু আপনি ওই রাজনীতির সাথে আছেন? এটা তো একটা ডাহা মিথ্যা কথা। আপনাকে কোনো এরকম মেজর কোনো অভিযোগ দিলে তার পিছনে আপনার প্রমাণ হাজির করতে হবে। আপনারা স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছেন? স্থানীয় সবাই অংশগ্রহণ করেছে, বিএনপিও করেছে, ইসলামী আন্দোলনও করেছে। আপনি দেখেন, 18 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, ইসলামী আন্দোলনও করেছে। 14 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নাই। 26-এর নির্বাচনে তো সবাই অংশগ্রহণ করলো, এবং 24-এ তো আরেকটা নির্বাচন হয়েছিল, 24-এ না 23-এ, 24-এ, হ্যাঁ, বা 23-এ আরেকটা নির্বাচন তো হয়েছিল, যেটার পরে আর বেশি দিন থাকতে পারলো না শেখ হাসিনা সরকার। ওই নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ নেয় নাই, ইসলামী আন্দোলন নেয় নাই। আমি যতটুক জানি, এটা আমার দলীয় বক্তব্য না, আমার নিজের অপিনিয়ন, ইসলামী আন্দোলনকে যেই ধরনের প্রলোভন দেখানো হয় বা দেওয়া হয়, যে প্রস্তাব, এই প্রস্তাব অন্য যে কোনো দলকে দিলে তারা মানে কদমমুচি করে এই প্রস্তাবগুলো গ্রহণ করত। কিন্তু ইসলামী আন্দোলনকে আমি কাছ থেকে দেখেছি, আমার নেতা পীর সাহেব চরমোনাইকে আমি কাছ থেকে দেখেছি। আপনি একটা জিনিস দেখেন, এই যে নির্বাচনটা গেল,
5 মাস আগের যে নির্বাচন, এই নির্বাচনে যদি জামাত সমঝোতা একসঙ্গে থাকতো, ইসলামী আন্দোলন অন্তত 30 থেকে 40টা আসন পেত। এত বড় একটা দল যারা পরিচালনা করেন তারা তো বোকা না, তারা তো বোঝেন ক্ষমতার কাছাকাছি। সেখান থেকে তারা ফিরে আসছেন, ফিরে এলে যে এই দুইটা স্রোত, একটা বিএনপির স্রোত আর একটা জামাত এনসিপির সমঝোতার স্রোত, এই দুই স্রোতের বাইরে গিয়ে এই সময় এসে আমরা আলাদা নির্বাচন করলে কি পাবো বা হারাবো, এটা যে ইসলামী আন্দোলন বোঝে না, ব্যাপারটা এমন না। সবকিছু বুঝেও এটা করেছে, কারণ ইসলামী আন্দোলন চায় স্বচ্ছ একটা নীতি এবং মানুষের আস্থার জায়গা তৈরি করতে, যেখানে মানুষ আস্থা পাবে। আপনি কি এটা বলতে পারবেন যে এই যে এত বড় একটা পরিবর্তন হলো, এদেশের মানুষের একটা আশা নিয়ে পরিবর্তন হলো, কিন্তু আসলে পরিবর্তন করে এদেশের মানুষের চাওয়া পাওয়া কি মোটেও পূরণ হয়েছে? ঠিক আগের জায়গাটাই কি দেশ এখনো আছে না? আগের সেই দুর্নীতি, দখল, আগের সব কিছুই তো আগের মতো আছে। আপনি আমাদের কুয়াকাটার মানুষ, আমিও কুয়াকাটার মানুষ, ইদানিং দেখেন কুয়াকাটাতে একাধিক খুন হলো, এর কোনো সুরাহা বা কোনো সঠিক বিচার কি হয়েছে? এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটানো হলো এই 1 সপ্তাহ আগে। এইটাকে আপনি আইন শৃঙ্খলার কোন ধারা বলবেন? তাহলে ইসলামী আন্দোলন এইটা চায় না। ইসলামী আন্দোলন চায় আসলে মানুষের একটা আস্থার জায়গা তৈরি হোক এবং দেশ আসলেই প্রকৃত অর্থে দেশের মানুষ মানে স্বাধীনতার ফল ভোগ করুক। এদেশের মানুষ স্বাধীনতার ফল এখনো ভোগ করতে পারেনি। আচ্ছা, কিন্তু জামাতের পক্ষে তো অভিযোগ করা হয় যে আপনারা বিএনপির ইন্ধনে জোট ছাড়ছেন বলে এই ইসলামিক জোট সফল হতে পারে না, তারা ক্ষমতায় আসতে পারে না। না, ব্যাপারটা একদমই এটা তাদের স্বার্থগত বক্তব্য। বিএনপি থেকে যদি ইসলামী আন্দোলন সুবিধা ভোগ করত, তা কি সুবিধা ভোগ করতে পারে? তাহলে বিএনপির সাথে নেগোসিয়েশন করে ইসলামী আন্দোলন 10টা আসন নিতে পারত, কিন্তু পীর সাহেব চরমানি তো এটা নেননি। এবং পরবর্তী পর্যায়ে এখন চাইলে তারা কোনো দাপ্তরিক কিংবা কোনো সুবিধা ভোগের জায়গায় কি ইসলামী আন্দোলন আসলে আছে? এটা হলো একটা জেতার বক্তব্য। তাদের দোষকে গোপন করার জন্য অনেক সময় আছে না, চোর চোর ধরা পড়ার অবস্থায় সাধারণ মানুষের সাথে মিলে সেও চোর চোর বলে চিল্লায়, কারণ সে যে চোর এটাকে ঢাকার জন্য। জামাত ইসলামের এটা হয়তো ওরকমই একটা বক্তব্য যে তাদের যেই অপরাধের কারণে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে, সেই অপরাধটাকে ঢাকার জন্য তারা উল্টা ইসলামী আন্দোলনের উপরই দায় চাপাচ্ছে। আচ্ছা, সরকারের অ্যাক্টিভিটি নিয়ে আপনি বলছেন অল্প বিস্তর আইন শৃঙ্খলা নিয়ে বিরোধী দল যে ভূমিকায় আছে জামাত এবং এনসিপি, এটা আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কিভাবে মূল্যায়ন করেন? ইসলামিক ধারণা দ্বারা রাজনীতি, জামাত ইসলামকে আমরা আসলে বিরোধী দল হিসেবে দেখি না, বরং আমরা এটা মনে করি তারা বিএনপির সাথে সমঝোতা করেই তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরবর্তী বিভিন্ন বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে। তারা বিভিন্ন সময় এটা বলেছেন যে আমরা এত আসন না হইলে আমরা বিরোধী দল হতে পারি না, এতগুলো আসন পাই না, আমরা আমাদের শরিক দল যেগুলো আছে সমঝোতার, এদেরকে এতগুলো ছাড়লে আমাদের জন্য রিস্ক হয়ে যায়। তাদের বক্তব্যই স্পষ্ট এবং তারা হয়তো দায় সারবার জন্য সরকারের 2-1টা সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন, কিন্তু একটা বিরোধী দলের যেই ভূমিকা নেওয়া দরকার, দেশের যেই বর্তমান পরিস্থিতি সরকারের এই 5 বছরে, সেই ভূমিকায় আমরা বিরোধী দলকে দেখি না। অতএব তাদেরকে আমরা স্বাভাবিক, তাদের শরিক দল এনসিপি, এই জুলাই অভ্যুত্থানের শক্তির দল যেটা তারা দাবি করে, এনসিপির উপরে কয়েকটা হামলা হয়ে গেল, তাদের একটা দায় সারা সাধারণ একটা বিবৃতি পর্যন্ত আমরা দেখেছি, বাস এতেই তারা চুপ। তাদের নিজেদের শরিক দলের পাশেই তো তারা দাঁড়াচ্ছেন না, তাহলে জনগণের পাশে তারা কিভাবে দাঁড়াবেন? আমরা তাদেরকে বিরোধী দল হিসেবে মনে করি না, আমরা মনে করি সরকারের একটা গৃহপালিত বিরোধী দল। সেই হাসিনার সময় ছিল জাতীয় পার্টি, আর এখন আছে জামাত ইসলাম, আমরা এটাই মনে করি। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু আপনার ব্যক্তিগত জায়গায় যেতে চাই। আপনি তো একজন ইসলামিক বক্তা হিসাবে পরিচিত ছিলেন এক সময়, সুপরিচিত। আপনি এবং আপনার 2 ভাই এখনো আছেন, বাট ওই পরিচয়টা আপনি এখন কম দেন। এখন আপনার মূল পরিচয় উদ্যোক্তা, আমরা যেটা দেখছি। আপনি নানা রকম ব্যবসা বাণিজ্যর সাথে যুক্ত হয়েছেন এবং মানুষকে সংগঠিত করে ফান্ড করে আপনি ব্যবসাগুলো করছেন, পরিচালনা করছেন। তো এগুলো কেমন চলছে? কি ধরনের বিজনেসের সাথে আপনি আছেন এখন? আমার প্রথম কথা হলো, আমি ব্যবসায় যে কারণে এসেছি, জি, এর থেকে আমি যদি ইসলামিক লাইনে যেই প্রোগ্রাম বা আর্থিক সুবিধা আমার ওখানে বেশি, এবং সেখানে দুশ্চিন্তামুক্ত আর্থিক সুবিধা আমার আছে, কম পরিশ্রমে। হ্যাঁ, পরিশ্রম, ওখানে কোনো পুঁজি লাগে না, স্বাভাবিক, আমি অনেক টাকা ইনকাম করতে পারি। আমি ব্যবসায় আসার কারণ হলো, প্রধান কারণ হলো আমি সুদমুক্ত হালাল ব্যবসার অর্থনৈতিক একটা শক্তিশালী প্ল্যাটফর্ম করতে চাই, যেটা বাংলাদেশে নাই বললেই চলে। এরা ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে প্রকৃত অর্থে সুদমুক্ত একটা ব্যাংকিং ব্যবসায়িক খাতে আমরা আসতে চাই, এবং আলেমরা সম্মানের জায়গায় থাকবেন সব সময়। কিন্তু আমার কাছে বিভিন্ন কারণে মনে হয়েছে
যে আলেমরা একটা মানুষ অনুগ্রহের জায়গায় রেখেছে, আলেমদেরকে একটা আলাদা জাতি মনে করে। যেমন আমাদের দেশে বেদে আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, আমরা তাদেরকে একটা আলাদা জাতি মনে করি। তাদের পাড়ায় আমরা যাই না, তাদের সঙ্গে ওঠা বসা নাই, তাদের সঙ্গে লেনদেন নাই, নাই মতো বললেই চলে। যদিও তাদের অধিকার এই রাষ্ট্র সংরক্ষণ করে, ইসলামও করে, কিন্তু তাদেরকে আমরা আলাদা ধরি। ঠিক আলেমদেরকেও যেন কেমন এদেশের মানুষ একটা আলাদা জাতি হিসেবে দেখে। তারা যে এই দেশের নাগরিক, তারা যে এই দেশে ভাড়াটিয়া না, তাদেরও যে রাষ্ট্রে ভূমিকা আছে, অর্থনীতিতে ভূমিকা আছে, এই ব্যাপারটাকে তারা কৌশলে এড়িয়ে যায়। আমি চাচ্ছি আলেমদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এবং তারা যেন এই দেশের শক্তিশালী নাগরিক হিসাবে, এজ এ নাগরিক হিসাবে তার যে প্রাপ্য সম্মানটা, সে যে তার দরকার, সেই প্রাপ্য সম্মানটা যেন তারা পায়, এবং তাদেরকে যেভাবে সংগঠিত করা দরকার, প্রয়োজনে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে, এখন তো বিভিন্ন মাদ্রাসায় অলরেডি শুরু হয়ে গেছে, তো আমরা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের মাদ্রাসা পড়ুয়াদেরকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে চাই, এবং রাষ্ট্রে বাস্তবেই যেই অবদানটা মাদ্রাসা বা আলেমদের আছে, সেটাকে রাষ্ট্রীয়ভাবেই আসলে স্বীকৃতির জন্যে তাদের অবদানটাকে ফুটিয়ে তুলতে চাই, যে না, আমরা যে অবদানটা রাখি সেটা তো তোমরা স্বীকার করছো না, যদিও অবদান আছে, তবে তোমরা যদি স্বীকার করতে বাধ্য হও, এজন্যই এমন একটা জায়গায় আলেমদেরকে নিয়ে যেতে চাই যেখান থেকে তারা রাষ্ট্রকে সরাসরি ভূমিকা রেখে অবদান দেবে, এবং তাদের অবদান রাষ্ট্র স্বীকার করবে। আচ্ছা, আপনার ব্যবসার ভলিউম কেমন এখন, মানে আর্থিক হিসাব যদি আমরা, আর্থিক হিসাব মানে টাকা আমি জানি আপনার একার না, অনেক মানুষের টাকা, গ্রান্ড ভ্যালু বললে তো ভিন্ন হিসাব। আপনি যদি, আমার 3টা কোম্পানি আছে, আমার 313 প্রপার্টি, যেটা আমার এই 313 ব্র্যান্ড, এটা হয়তো 10,000 কোটি টাকা বললে হয়তো আমরা দেব না, এবং এটা নেওয়ার হয়তো ওরকম লোকও আছে, এই পর্যায়ে চলে গেছে আমাদের আস্থা বিশ্বাসের জায়গা থেকে। এবং আমাদের লিবাস কোম্পানিও ভালো একটা জায়গা আছে, নতুন করে আমরা গোল্ডেন রিসোর্ট অ্যান্ড পার্ক কুয়াকাটা শুরু করলাম। এটা বাংলাদেশে এই প্রথম কোনো রিসোর্ট হচ্ছে কুয়াকাটায়, এবং কুয়াকাটার সেরা লোকেশনে। এমন রিসোর্ট বাংলাদেশে আগে হয়েছে কিনা আমি জানি না, বাকি হয় নাই। কেন? অনেকগুলো ফিচার থাকবে এখানে, বিশেষ করে আমাদের এখানে বিল্ডিং তো সব জায়গায় থাকে, এটা থাকবে, সকল সুবিধা সম্বলিত ইয়েটা থাকবে, এবং হালাল ট্যুরিজমের সর্বপ্রথম ঘোষণা 2023 সালে আমরাই দিয়েছি। যদিও এখন অনেকে আমাদের এটা অনুসরণ করে ঘোষণা দিচ্ছে, আমরা এটা গর্বিত এজন্য যে না, আমাদেরকে কেউ ফলো করছে। আমার নিজের হাতের লেখা নিয়মাবলী কুয়াকাটা নিয়ে বিভিন্ন ফিচার লেখাও তারা ব্যবহার করছে, আলহামদুলিল্লাহ। এখানে আমরা যেমন সুইমিং পুলটা যদি ধরি, নারী পুরুষ, মেন ওমেন আমরা এমনভাবে সেপারেট করব যে নারীর সঙ্গে তার, আমাদের ইসলামিক ভাষা বলে মাহারাম, যার সাথে দেখা দেওয়া যায়, তারাও যেতে পারবে না, তাদের জন্য আলাদা এরকম একটা কমফোর্ট জোন থাকবে। এবং আমাদের এখানে জাদুঘর থাকবে, ডিজিটাল জাদুঘর, যেটা মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন, তার চলাফেরা, তৎকালীন সামাজিক আচার বিচার, এগুলোর অ্যানিমেশন আমরা তৈরি করব। এবং আরেকটা থাকবে সালতানাত, রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হতে হতে এখানে এসেছে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে অ্যানিমেশন থাকবে, গ্রামীণ ঐতিহ্য নিয়ে একটা অ্যানিমেশন থাকবে। এরকম ভিডিওগুলো আমরা পর্দার মাধ্যমে, এলইডি বিল্ডিং এর মাঝেই বড় বড় এলইডি থাকবে, শিশুদের জন্য আলাদা থাকবে। এটা আছে চিড়িয়াখানা, আমাদের কুয়াকাটায় বিনোদনের, হালাল বিনোদনের, ফ্যামিলি নিয়ে গেল ওই রকম উপভোগ করার মতো সাগর ছাড়া আর সুন্দরবন ছাড়া ওরকম আসলে বলার মতো কিছু নাই। তো আমরা এখানে চিড়িয়াখানা করতেছি, মিনি জু থাকবে, শিশু পার্ক হচ্ছে, এবং খাবারের একটা মানগত ব্যাপার আমাদের ওখানে অনুযোগ অভিযোগ পর্যটকদের থাকে, এটাকে আমরা ফুললি রিকভার করবো ইনশাআল্লাহ। এবং কটেজ, ডুপ্লেক্স ভিলা, ট্রি হাউস, কায়াকিং লেক, এরপরে রুফটপ, পিকনিক স্পট সহ প্রায় 20টা ফিচার থাকবে। এই একই সঙ্গে এতগুলো ফিচার নিয়ে এবং এইভাবে চিন্তাশীল বা সৃজনশীল কোনো রিসোর্ট আমার মনে হয় না বাংলাদেশে হয়েছে, যেটা আমরা কুয়াকাটা, এবং আমাদের কোম্পানির নিজস্ব জমি কিন্তু এটা বায়না নেওয়া, এটা আমরা করতেছি। আমাদের কাছে, আমি অঙ্কটা না বলি, আমরা তো প্রতি বছরই ভ্যাট ট্যাক্স রিটার্ন সরকারি অডিটের মাধ্যমেই প্রদান করি। আমাদের কাছে বিনিয়োগকারীদের টাকা যা আছে তার থেকে যদি ধরি, কম হলেও আলহামদুলিল্লাহ 10 গুণ বেশি সম্পদ কোম্পানি নামে রেজিস্ট্রি করা আছে। আচ্ছা, আপনার সাথে বিনিয়োগকারীর সংখ্যা কত? বিনিয়োগকারী, আমি অর্থ চাই না, বিনিয়োগকারী এখন 3000-এর মতো হবে। 3000 লোক আপনার কোম্পানিতে বিনিয়োগ করেছেন। আমি আপনার মাধ্যমে আপনাদের এই বাংলা ভিশনের কোটি কোটি দেশি বিদেশি দর্শকদেরকে এটা বলতে চাই, আমরা আগেই ঘোষণা দিয়ে রেখেছি, আমাদের কোম্পানি আমানতদারিতার সর্বোচ্চ শিখরে আছে আলহামদুলিল্লাহ। আমরা ঘোষণা দিয়ে রেখেছি, কেউ যদি অথেন্টিক ভাবে প্রমাণ ভিত্তিক তসরুপ বা খেয়ানতের
বিষয় প্রমাণ করতে পারে আমাদের বিরুদ্ধে, আমরা তাকে কমপক্ষে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। এবং যেদিন প্রমাণ হবে সেদিন থেকে আমি সবার টাকা ফেরত দিয়ে, প্রপার্টি বিক্রি করে সবারটা ফেরত দিয়ে আমি কোম্পানি থেকে নিজে তওবা করে ফিরে আসব। আমরা এমন একটা জায়গায় আলহামদুলিল্লাহ আছি। এবং আমাদের একটা বড় অ্যাগ্রো ফার্ম আছে, আপনি জানেন, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় অ্যাগ্রো ফার্ম কিন্তু আমাদের কোম্পানির, 313 অ্যাগ্রো ফার্ম। এখনই অনেকগুলো মহিষ, গরু, অনেকগুলো লেক, মাছ, আমের বাগান, হাঁস, মুরগি, লাল ডিম, সাদা ডিম, এগুলো মিলিয়ে অনেক বিস্তৃত একটা অ্যাগ্রো ফার্ম আমাদের আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি যে এই ব্যবসায় আপনার একটা ব্যক্তিগত পরিচিতি থেকেই অনেকে আপনার সাথে ব্যবসায় বিনিয়োগ করেছেন, এটা সত্যি কথা। কিন্তু এর আগে আমরা দেখেছি, যদিও এই ঘটনার সাথে আপনার কোনো রিলেশন নাই, পিরোজপুরে একটা ঘটনা ঘটছে, ওইখানেও কিছু আপনাদের সংগঠনের সাথে যুক্ত লোকজন একটা উদ্যোগ নিয়েছিল, পরবর্তীতে সেটা মানুষজন প্রতারিত হয়েছে। ওটাতে আপনার ভাইকে, বড় ভাই হাফিজুর রহমান হুজুর যে কুয়াকাটা, তাকেও অভিযুক্ত করা হয়। ওনার ওই কোম্পানির পক্ষে বক্তব্য দেওয়াটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তখন এই ক্ষেত্রে মানুষ কেমনে বিশ্বাস করবে যে আপনি? এটা একটা, নাবিল ভাই, এটা একটা বাস্তবতা। আমি আমার টাকা আপনার কাছে দেবো, আপনি কিভাবে বিশ্বাস করবো? এটা একটা বাস্তবতা। আর ওই কোম্পানি, ওটা এহসান গ্রুপ যেটা বলে, আমি আসলে এখনো পর্যন্ত ওটার অথেন্টিক নামও জানি না। মানে ফেসবুকের কল্যাণে জানি এহসান গ্রুপ, আসলে এটা নাম কিনা তা জানি না। ওইটার সাথে যারা সংশ্লিষ্ট তারা আমার দলের, এ ব্যাপারটা আসলে সঠিক না। আচ্ছা, তারা ব্যক্তি উদ্যোগে করেছে এবং আমার বড় ভাই ওখানের সাথে কোনোভাবেই জড়িত না। উনি তাদের একটা আয়োজিত অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিয়েছিলেন যে এখন পর্যন্ত যেটা দেখতেছি ভালো, সুদমুক্ত হালাল ব্যবসার পক্ষে উনি বলেছিলেন। বলাটা হয়তো বাড়াবাড়ি থাকতে পারে, কিন্তু ওটার সাথে উনি শেয়ার নেওয়া, কোম্পানির অংশ, এরকম কিছুই না। উনি যেহেতু সেলিব্রিটি মানুষ, ওনার প্রচুর বক্তবৃন্দ আছে, এটা দেখে কেউ কেউ হয়তো টাকা দিয়েছে, ঠিক। তো এখন এক্ষেত্রে তার দায় কি থাকতে পারে? আর আমরা যে কোম্পানি করেছি, এই যে বিশ্বাস করবে কেন, এটাই কথা। আমরা কাউকে বিনিয়োগের জন্য প্রলুব্ধ করি না। যেমন আপনি আমার সঙ্গে যোগাযোগ করলেন, এরপর বারবার আপনাকে ফোন দেওয়া, এটা আমরা মোটেই করি না। বরং আপনি বুঝে শুনে দেন। আপনি যদি বলেন 5 কোটি টাকা দিবেন, আলহামদুলিল্লাহ, আপনি বুঝে শুনে দেন। আপনাকে আমাদের অফিস থেকে কেউ ফোন দেবে না, কখনো না। যেই কোম্পানিগুলো ফল্ট করেছে, সেটা আলেমদের মাধ্যমে পরিচালিত হোক কিংবা জেনারেলদের মাধ্যমে পরিচালিত হোক, এই ফল্ট কি কি কারণে করেছে, এই কারণগুলো আমরা সামনে রেখেছি। রেখে আমাদের কোম্পানি এই ফল্টগুলোর যে কারণ, এই কারণগুলো দূরে রেখে আমাদের কোম্পানি পরিচালিত হচ্ছে। এবং যেমন অনেক কোম্পানি আছে, চেয়ারম্যান এমডি কে চেনে না, টাকাটা কোথায় খরচ হচ্ছে তাও জানে না, এবং কমিশন বাণিজ্য থাকে একটা, বিনিয়োগ এনে দিলে কমিশন। তো আপনি 1 লাখ টাকা দিলে 25,000 কমিশন দিয়ে দিলে 75, তাহলে আপনার এই 25,000 টাকার আমি গ্যাপ কবে পূরণ করবো, আর লাভ কবে দেবো? আমাদের এখানে এই সিস্টেমটা নাই। এবং আমাদের কোম্পানির প্রত্যেক বিনিয়োগকারীর সঙ্গে স্পেশালি আমার যোগাযোগ আছে, যেটা আগে আমার সাথে যোগাযোগ করা খুবই কঠিন ছিল, 1 সপ্তাহ 2 সপ্তাহ অপেক্ষা করতে হতো। এখন যে কোনো সময় যোগাযোগ করতে পারে। এবং আমার চেয়ারম্যানের বাড়িঘর সহ তারা চিনে, প্রজেক্টগুলো তারা জানে। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে তাদের টাকা দিয়ে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তারা দেখতে পারেন। এবং আমরা এমন একটা নীতিমালা তৈরি করেছি, এবং শরিয়াসম্মতভাবে নীতিমালা তৈরি করেছি, যেটা আমরা কোডের মাধ্যমে এফিডেভিট করে যাব। আমি যদি নাও থাকি, এখানের একজন বিনিয়োগকারীও যেন সামান্য প্রতারিত না হন, সেই ব্যবস্থা আমরা স্থায়ীভাবে করে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে আমরা কিছু জমি রাখি, যাতে এদিকে কোনো ঘাটতি হলে ওদিক থেকে আমরা সেটা পুষিয়ে নিতে পারি, জমির দাম বাড়ে। হ্যাঁ। আচ্ছা, শেষ করতে চাই, তার আগে আপনার জানতে চাই, আপনি যেহেতু কুয়াকাটার প্রসঙ্গ বারবারই এনেছেন, আপনি এলাকার মানুষ, এলাকার জন্য কাজ করছেন, তো কুয়াকাটা একটা পর্যটন স্পট হিসেবে এখনো ওইভাবে বিকশিত হয়নি, যেটা সম্ভাবনা আছে। তো এখানে যদি সংক্ষেপে বলেন, আপনার দৃষ্টিতে কোন কোন ডেভেলপমেন্টগুলো দরকার, কি কি জায়গায় কাজ করার দরকার? কুয়াকাটায় পরিকল্পিত কোনো কাজ হচ্ছে না। ওখানে যার যার উদ্যোগে একটা মাস্টার প্ল্যান করা আছে, ঠিক, কিন্তু এটার কোনো কার্যকরী উদ্যোগ নাই। এবং এখানে যারা কুয়াকাটার মেয়র বা প্রশাসক হিসেবে আসেন, তারাও ওই রকম, সরি টু সে, কুয়াকাটার যারা আসছিলেন পিছনে সবাই আমার খুবই গুরুজন এবং একদম কাছের মানুষ। আসলে ওই পর্যায়ের শিক্ষিত প্রশিক্ষিত কেউ এখন পর্যন্ত আসেননি। ফলে তারা হয়তো মানসিকভাবে ভালো ব্যক্তিত্ববান ব্যক্তি হলেও যেই অবকাঠামোটা দরকার একটা পৌরসভার জন্য, এবং বিশ্বের, বাংলাদেশের তো অবশ্যই, আমি মনে করি বিশ্বের, কুয়াকাটা যেহেতু আমি তো এভাবেই রিপ্রেজেন্ট করব, কুয়াকাটা বিশ্বের অন্যতম একটি সেরা আকর্ষণীয় পর্যটন, যেহেতু একই জায়গায় বসে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। এইটা সচরাচর কোনো দেশে পাবে না। সূর্যোদয় জাপানে দেখা যায়, কুয়াকাটায় দেখা যায়, সূর্যাস্ত একসাথে দেখা যায় না। কুয়াকাটা এমন একটা জায়গা যেখানে সূর্যোদয় সূর্যাস্ত একই সঙ্গে দেখা যায়, যদিও সূর্যোদয় আরো 11টা রাষ্ট্রে দেখা যায়, এটা আমার গবেষণা করা আছে।
কিন্তু কুয়াকাটা বাংলাদেশের মধ্যে, এখানে এটাকে যেভাবে সাজানো দরকার, যেমন মনে করেন এই আন্দোলনের আগে বিগত সরকারের আমলে জিও ব্যাগ দেওয়া হয়েছে, হুম। এতে 2 নাম্বারই করা হয়েছে। হুম। আপনার মেরিন ড্রাইভ করার যে রাস্তা দেওয়া হয়েছে সেই রাস্তাগুলোতে 2 নাম্বারই করা হয়েছে। মানে সবকিছু মিলিয়ে দুর্নীতির মধ্যেই নিমজ্জিত আছে। হুম। কুয়াকাটাকে ডেভেলপ করার জন্য অবশ্যই সরকারিভাবেই নজর দিতে হবে। আমি এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তিনি সংসদে এটা উপস্থাপন করেছেন যে কুয়াকাটা তার স্বপ্নের জায়গা বা কুয়াকাটা নিয়ে তিনি ভাবেন। হুম। আমরাও তার সেই উন্নয়নের অংশীদার, কুয়াকাটা ডেভেলপ করার, যেহেতু আমরা রিসোর্ট করতে যাবো, অনেকগুলো প্রজেক্ট আছে। কুয়াকাটাকে ঢেলে সাজাবার জন্য এখানে আন্তরিক পূর্ণ লোক লাগবে, ব্যক্তি লাগবে অবশ্যই। রাজনৈতিক চিন্তায় গেলেই কুয়াকাটা থাকবে না। এই যে দেখেন এখন বালুকাটা হচ্ছে, নিউজ হলো, হুম। আমাদের কে এম বাচ্চুকে তো হাতুরুপিটা করা হলো, আমি মনে করি এইসব নিউজ করার জন্যই। হুম। তো এই বালুগুলো কারা কাটলো? মানে সৈকত থেকে বালু- হ্যাঁ, সৈকত থেকে বালু কাটলো, এটা তো এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ক্ষমতা আছে তারাই করতেছে, তাদের ছত্রছায়া। তাদের ছত্রছায়া, এবং তারা সরাসরি জড়িত। হুম। তাহলে যারা ক্ষমতায় আসবে তারা যদি দেশের অবকাঠামোগত উন্নতির দিকে না তাকিয়ে তারাই যদি দেশটাকে লুটেপুটে খাওয়ার এভাবে চিন্তা করেন, উন্নতি হবে কিভাবে? তো কুয়াকাটাকে, আমি যেহেতু কুয়াকাটার, আপনি কুয়াকাটার, আমরা কুয়াকাটাকে রিপ্রেজেন্ট করলে আমরা বাংলাদেশকেই বিশ্ব দরবারে অন্যভাবে উপস্থাপন করতে পারি। অতএব সবাই মিলে কুয়াকাটাকে কিভাবে সুন্দর করে এটাকে সাজানো যায়, ঢেলে সাজানো যায়। যেই বিল্ডিং বোর্ডিংগুলো হচ্ছে, হোটেলগুলো হচ্ছে, রিসোর্টগুলো হচ্ছে, অনেকটাই দেখা যায় কোনো পরিকল্পনা নেই, এবং অনেকগুলোর হয়তো অনুমোদনও নাই, উঠে আছে, এই অনেক পুরানি হয়ে গেছে। সবকিছু মিলিয়ে এখন যিনি প্রশাসক আছেন, আমাদের এসিলেন্ট মহোদয় ইয়াসিন ভাই, উনি যে কয়দিন আছেন আপাতত উনি এটা নিয়ে, কুয়াকাটা নিয়ে একটি প্ল্যান তৈরি করে পরবর্তী যারা আসবেন তাদের হাতে রেখে যাক। এবং পর্যটন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী আছেন, সচিব আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে কুয়াকাটাকে আপনারা বাংলাদেশের একটা অংশ মনে করে, এটাকে একটা প্রান্তিক এলাকা মনে না করে, যে বাংলাদেশের সম্ভাবনাময় একটি ট্যুরিজম স্পট, যেটা দিয়ে আমরা বিশ্ব দরবারে নিজেদেরকে মেলে ধরতে পারি, সেটা মনে করে কুয়াকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা আন্তরিকতা থাকে। পাশাপাশি সর্বশেষ আমি এটা বলি, আমাদের ওখানে একটা নিজেদের মাঝেই একটি মধুর বিতর্ক আছে কুয়াকাটা মহিপুর উপজেলা চাহিদা নিয়ে। আমাদের মহিপুরবাসীরা মহিপুর চান, কুয়াকাটা চান কুয়াকাটাবাসীরা। আমি বৃহত্তর স্বার্থে এটা বলবো যে আমরা যেন কুয়াকাটা নামে, আমাদের এমপি মহোদয় এম এ মোশারেফ ভাই, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো, যে কুয়াকাটা নামে আপনি অফিস আদালত যেখানেই হোক, উপজেলাটা যেন কুয়াকাটা নামে হয়। কুয়াকাটা নামে হলে আমরা এটাকে সব জায়গায় প্রচার বা পরিচয়টা দিতে পারবো, কুয়াকাটা উপজেলা। মহিপুর উপজেলা হলে মহিপুরকে আসলে কেউ চিনবে না, এটাই স্বাভাবিক। কুয়াকাটা যেহেতু পরিচিত এবং সবাই জানে, নামে কুয়াকাটা উপজেলা হোক, অফিস আদালত যেখানে হয় হোক। আমি আপনার মাধ্যমে এটাই, এই অনুরোধটা জানালাম আর কি। জি, ধন্যবাদ জনাব হাবিবুর রহমান মিসবাহ। আমরা আজকে শুধু শেষ করতে চাই, অনেক আলোচনা করলেন আপনি। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। বাংলা ভিশনের দর্শক যারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মুফতি হাবিবুর রহমান মিসবার কথা। তিনি অনেক বিষয়ে কথা বলেছেন। জুলাই অভ্যুত্থানে আলেম সমাজের কী ভূমিকা, শিক্ষার্থীদের কী ভূমিকা, সে সম্পর্কে আলোকপাত করেছেন। তেমনিভাবে সরকার এবং বর্তমান রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলছে সে বিষয়ে কথা বলেছেন। উনি ওনার উদ্যোগ সম্পর্কে কথা বলেছেন। ইভেন উনি যে এলাকার মানুষ, কুয়াকাটা নিয়েও কথা বলেছেন। এ থেকে আপনারা আশা করি যে নানা রকম তথ্য পেয়েছেন। তো আজ আমরা এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।